দেশের অর্থনীতির যে অবস্থা তাতে ওই যে কুখ্যাত সেই বক্তব্যটি বাংলাদেশ নিয়ে যেটি বলেছিলেন হেনরি কিসেঞ্জার, বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়ি বলেছিলেন। দেশে সন্ত্রাস দমন করেছি, তাদের উপর স্যাংশন দেওয়ার অর্থটা কি? এক্ষেত্রে স্টেট ডিপার্টমেন্ট কি পারবে প্রধানমন্ত্রীর এসব দাবির যথার্থতা কি তা স্পষ্ট করতে? 2014 বা 18 পরে এত দ্রুত আওয়ামী লীগ সরকার এতটা চাপে পড়েনি। চারজন লোক সিদ্ধান্ত নিলে শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচারিক কর্মকাণ্ডের বিষয়ে আবারও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনি বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত সকল খবরগুলি দেখতে পারবেন। সেই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে কারা কারা ষড়যন্ত্র করেছে এবং শেখ হাসিনা কি তাহলে অচিরেই ধ্বংস হয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সেই সাথে সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিত মাধ্যমে দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি দেখার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। যে অবস্থা তাতে ওই যে কুখ্যাত সেই বক্তব্যটি বাংলাদেশ নিয়ে যেটি বলেছিলেন হেনরি কিসেঞ্জার, যাকে বলা হয় এ শতাব্দীর মানে গত 100 বছরের মধ্যে কূটনীতির অঙ্গনে কিংবদন্তি লেজেন্ড, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, আমাদের মুক্তিযুদ্ধের সময় তিনি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি অভিমান করে রাগ করে বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়ি বলেছিলেন, এ বটমলেস বাস্কেট। কেন বলেছিলেন? এর কারণ হলো মুক্তিযুদ্ধের পর সারা দুনিয়ার যে অনুভূতি এবং সহানুভূতি বাংলাদেশের পক্ষে ছিল। এই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, এই যুদ্ধের ফলে আমাদের অবকাঠামোগত যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং দারিদ্রতার সূচকে আমরা যতটা নিম্নগামী হয়েছি, এখান থেকে আমাদেরকে টেনে তোলার জন্য সারা দুনিয়ার যত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, দাতা সংস্থা রয়েছে, সাহায্যকারী প্রতিষ্ঠান রয়েছে, অকাতরে দুই হাতে আমাদেরকে সাহায্য করেছে। বিশ্বব্যাংক, রাশিয়া এবং এর বেশিরভাগই একেবারে শর্তহীন সহযোগিতা। তো সেই সহযোগিতার কারণে আপনি দেখবেন যে বঙ্গবন্ধুর জমানাতে সবচেয়ে হাইয়েস্ট জিডিপি ছিল। কোনো কাজ না করা সত্ত্বেও শুধুমাত্র এই বৈদেশিক মুদ্রা যে আমরা পেয়েছি, সেটি দিয়ে আমরা একেবারে মানে জিডিপিতে হাইয়েস্ট একটা পর্যায়ে চলে গিয়েছিলাম। এমনিতেই স্বাধীনতার সময় অর্থাৎ 60-এর দশক 50-এর দশক আমাদের যে অর্থনীতি জাপানের চেয়ে ভালো ছিল। আবার বলছি, 1960 সনে কিংবা 1955 সনে, 1965 সনে এই পূর্ববঙ্গের অর্থনীতি এবং পশ্চিম পাকিস্তানের অর্থনীতি এটি জাপানের চাইতে ভালো ছিল। তারপর চীন তো কল্পনাই করা যায় না, চীন তখন একটি দরিদ্র রাষ্ট্র, সৌদি আরব তখন একটা দরিদ্র রাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, দুবাই তখন তারা উট চড়ায়, ছাগল চড়ায় আর মানে রীতিমতো চুরি ডাকাতি করে, একটা অসভ্য সমাজ ছিল। তো সেই দিক থেকে বিশ্বের যে কটা শক্তিশালী অর্থনীতি, ভারত তো প্রশ্নই আসে না। ভারত ছিল মানে একেবারে দরিদ্রতম রাষ্ট্র বাংলাদেশের তুলনায়। যখন মুক্তিযুদ্ধ হয়েছে আমাদের ইকোনমি এতটা শক্তিশালী ছিল মুক্তিযুদ্ধের সময়টিতে। তো কাজেই এই যে আপনি ওই সময় দেখেন যে লুঙ্গি পরা বা ইত্যাদি 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 অসহায়, এখনকার প্রেক্ষাপটে মনে হবে দরিদ্র না। আপনাদের যদি মনে থাকে, গ্রামের একেবারে সবচেয়ে দরিদ্র যে কৃষকটি, সেই দরিদ্র কৃষকটি যার ঘরে সোনের ঘর, বাড়িতে সোনের ঘর, চারিদিকে হয়তো বেড়াও নাই ঠিক মতো, কিন্তু এই মানুষটির ঘরে কি সম্পত্তি ছিল? মিনিমাম 20 থেকে 25টি মুরগি ছিল, তারপরে 8 থেকে 10টা ছাগল ছিল এবং 2 থেকে 4টি গরু ছিল। এখন বর্তমান জমানাতে যদি এটির অর্থনৈতিক মূল্য ধরেন, তাহলে একেবারে সবচেয়ে দরিদ্র গ্রামের যে প্রান্তিক কৃষক, বর্তমান হিসাবে তাদের হাতেও অন্তত পক্ষে 5 লাখ টাকার সম্পত্তি ছিল, শুধুমাত্র গবাদি পশু। এরপর বাড়িতে গাছগাছালি ছিল, অর্থাৎ আম, জাম, কলা, কাঁঠাল কেউ কিনে খেত না। এবং পুষ্টি মানে বন্যা হতো, বর্ষাকালে তো কেউ মাছ কিনে খেত না। তারপর যে কৃষিকাজ, অন্যান্য কাজের মাধ্যমে পুরো গ্রামীণ ইকোনমি, যারা তাঁতি তারা কৃষক মানে তাঁত বুনতো, যারা চাষি তারা পাট চাষ করতো, প্রত্যেকটা মানুষ ব্যস্ত সকাল থেকে রাত অবধি। এর বাইরে শিল্প কলকারখানা, প্রতিদিন একটা করে ভারী শিল্প প্রতিষ্ঠিত হচ্ছে পাকিস্তান জামানাতে। এবং এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দেখার জন্য ভারত থেকে লোক আসতো,
ব্যাংকক থেকে লোক আসতো, সিঙ্গাপুর থেকে লোক আসতো। এবং সিঙ্গাপুর মানে অবাক ব্যাপার হলো যে বঙ্গবন্ধু যখন এই যুদ্ধবিধ্বস্ত একটি দেশের প্রধানমন্ত্রী হলেন, তিনি নিজের প্লেনে করে তিনি গেলেন কানাডাতে অথবা আমেরিকাতে, কানাডাতেই সম্ভবত। আর সিঙ্গাপুরের তখন প্রধানমন্ত্রী লি কুয়ান তিনি সাধারণ একজন যাত্রী হিসেবে গেলেন এবং তিনি অবাক হয়ে গেলেন যে একটা যুদ্ধবিধ্বস্ত দেশের প্রধানমন্ত্রী সে কী করে চার্টার্ড প্লেনে আসলো। কিন্তু আমরা এখন যেভাবেই বলি না কেন, আপনি দেখেন জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা এলেন বা বঙ্গবন্ধু যখন ক্ষমতা এলেন, তখন তার ব্যবহারের জন্য কিন্তু মার্সিডিজ বেঞ্জ গাড়ি ছিল। বঙ্গভবনে, গণভবনে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ব্যবহারের জন্য মার্সিডিজ বেঞ্জ গাড়ি ছিল। তখন ভারতের প্রধানমন্ত্রী ওই যে ব্যাং টাইপের গাড়ি আছে না, হিন্দুস্তান মোটরসের, ওই গাড়িগুলো ব্যবহার করত। তো সেই অবস্থায় যুদ্ধ হলো। যুদ্ধর পরে অঢেল অর্থ এমনভাবে এলো যাতে এই দেশটি মুহূর্তের মধ্যে লন্ডন আমেরিকার পর্যায়ে পৌঁছে যাওয়ার কথা যদি প্রপার ম্যানেজমেন্ট থাকতো, কিন্তু সেটি আমরা পারিনি। এই সব চোরের দলরা, চাটার দলরা খেয়ে ফেলেছে, অনেকে ভারতে পাচার করেছে। বিরাট একটা অর্থ ওই মুহূর্তে ইন্ডিয়া নিয়ে গেছে আমাদের সেন্ট্রাল ব্যাংক থেকে। আর আমাদের দেশে কিছু কুলাঙ্গার তারা তখন এই ভারতে টাকা পাচার করেছে, জায়গা সম্পত্তি সেখানে কিনেছেন। তো এটা দেখে সেই হেনরি কিসিঞ্জার রাগ করে বলেছিলেন যে এটা একটা বটমলেস বাস্কেট। এবং আমাদের অর্থমন্ত্রীর কেমন একটা ক্ষমতা ছিল তাজউদ্দিন সাহেবের, আপনি দেখেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আসছে, তিনি তাকে বাইরে বসিয়ে রেখেছেন, দেখা করেননি। তো এইরকম অর্থনীতি বড় না থাকলে তো দাপট দেখানো যায় না। এখন যেখানে প্রধানমন্ত্রী টাকার জন্য চীনে পিছিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর তখন বিশ্বব্যাংক বাংলাদেশে এসে অর্থমন্ত্রীর সাথে দেখা করার জন্য বসেছিল। তো পাকিস্তান জমানা এবং তারপরে স্বাধীনতা উত্তর বাংলাদেশ সেই ৭৩ সনে মানে দুর্ভিক্ষের আগ পর্যন্ত আমাদের অর্থনীতিটা এমন পর্যায়ে ছিল, যদি বটমলেস না হতো তাহলে কি অবস্থা হতো। এবং এটা তখনকার যে রাজনৈতিক নেতৃত্ব তারাও কিন্তু বুঝেছিলেন, এবং বুঝার কারণেই বঙ্গবন্ধু খুব করে বলেছিলেন আমার কম্বলটা গেল কই, চাটার দলটা সবচেয়ে খেয়ে ফেলেছে, আমি বিদেশ থেকে ভিক্ষা করে এত কিছু আনি, একেবারে সোজা বাংলায় ফরিদপুরের গোপালগঞ্জের আঞ্চলিক ভাষা, আমি ভিক্ষা করে সবকিছু আনি, আর এই চোরের দলটা সব চুরি করে খেয়ে ফেলছে। এখন তখনকার সময় যারা রাজনীতিতে ছিলেন, আওয়ামী লীগের রাজনীতিতে ছিলেন, এবং আওয়ামী লীগকে যারা সহযোগিতা করেছে তাদের একটা বিরাট অংশ মুক্তিযুদ্ধের বিরোধিতা। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচারিক কর্মকাণ্ডের বিষয় আবারও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে। যুক্তরাষ্ট্র বলছে, আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারকে মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিক ডক্টর ইউনূসের বিষয়ে প্রশ্ন করলে জবাবে তিনি এসব কথা বলেন। ম্যাথিউ মিলার বলেছেন, আমরা বুঝতে পারি অনেক দেশই চীনের সঙ্গে সম্পর্ক রাখছে, আমরাও চীনের সঙ্গে জড়িত। এছাড়া ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফর ও পুতিনের সঙ্গে বৈঠক নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এই মুখপাত্র বলেন, আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ডক্টর ইউনূসকে হয়রানি এবং হুমকি প্রদর্শনের জন্য শ্রম আইনের অপব্যবহার হতে পারে এমন শঙ্কায় আমরা এর আগেও আমাদের উদ্বেগ প্রকাশ করেছি। তিনি আরও বলেন, আমরা আরও উদ্বিগ্ন শ্রম এবং দুর্নীতি বিরোধী আইনের এই ধরনের অপব্যবহার আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং সরাসরি বিদেশি বিনিয়োগে বাধা আসতে পারে। শেখ হাসিনার চীন সফরের বিষয়ে ম্যাথিউ মিলার বলেন, দেখুন, আমরা বুঝতে পারি অনেক দেশই চীনের সঙ্গে জড়িত, আমরাও চীনের সঙ্গে জড়িত। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন নিজেই 2 বার চীন সফর করেছেন। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে যে পচা শামুকে পা কাটে, এবং সম্ভবত আওয়ামী লীগের এখন পচা শামুকে পা কাটার মতো উপক্রম হয়েছে। কিভাবে হয়েছে সেটা বলবো, কিন্তু তার আগে আরেকটি জিনিস বলে নেই। খুবই প্রাচীন প্রবাদ, তোমারে বোধি বেজে গোকুলে বাড়ি শেষে। এই যে প্রবাদটি, এই প্রবাদটি এসছে মূলত এটি কাহিনী থেকে। সেই কাহিনীটি হলো হিন্দুদের দেবতা যে কৃষ্ণ। তো কৃষ্ণ যে পরিবারে জন্মগ্রহণ করেন, তো তার মামা ছিলেন রাজা কংস, মামার নাম কংস, তার মায়ের নাম দেবকী, পিতার নাম বাসুদেব। তো যে জমানার কথা বলছি তখন জ্যোতির্বিদ্যা খুব স্ট্রং ছিল, এবং গণনা করে, ভাগ্য গণনা করে মানুষ প্রায় নির্ভুলভাবে সবকিছু বলে দিতে পারতো, ইতিহাস তাই বলে। এমনকি আল্লাহ রাসূলের জমানাতেও এই যে জ্যোতির্বিজ্ঞানটা অনেক শক্তিশালী ছিল, এবং এখনো মানুষ অনেকে বিশ্বাস করে, ভবিষ্যৎবাণীটা বিশ্বাস করে। এখানে গ্রহ, নক্ষত্র এবং অনেক ম্যাথমেটিক্যাল টার্ম রয়েছে, কিছু আধ্যাত্মিকতা রয়েছে, যেটা এখন অনেক বিশ্বাস করে, এই বিজ্ঞানের এই যুগে বিশ্বাস করে, আর যেটা অতীতকালে খুব বেশি মাত্রায় ছিল। এবং এখানে অনেক প্রতারণা হতো, কিন্তু সত্যিকার অর্থে এটি নিয়ে চর্চা হতো। এরকম রাজা মাঝে মধ্যে জিজ্ঞাসা করতেন যে আমার ভবিষ্যৎ কি, কি হবে, লবণ কেমন। তো এখন সেই কংসকে একবার তার জ্যোতিষীরা জানালো যে তোমার যে বোনের পুত্র
হবে সেই বোনের ঘরে যে সন্তান হবে তার হাতে তোমার জীবন যাবে। রাজা এই কথা শোনার সঙ্গে সঙ্গে বোনকে অ্যারেস্ট করে ফেললো এবং ভগ্নিপতিকে অ্যারেস্ট করে ফেললো এবং দুজনকে জেলখানার মধ্যে রাখা হলো। দীর্ঘদিন তারা জেলে বন্দী, কিন্তু জেলের মধ্যে যারা কারারক্ষী ছিল তারা এই দেবকীর প্রতি এবং বাসুদেবের প্রতি যে বিয়ে হয়েছে রাজকুমারী রাজপুত্র, তো তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে এই দুজনের মধ্যে একত্র করে দেয়। ফলে দে মেড ইন্টারকোর্স, তাদের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপন হয়ে যায় জেলখানার মধ্যে। এবং দেবকী সেই প্রেগন্যান্ট হয়ে যায় এবং সন্তান প্রসব করে। এখন কোথায় রাখবে সেই সন্তান? পরে দেখা গেল সেই জেলের যারা কর্মকর্তা জেলার ছিলেন তারা রাজার ভয়ে সেই নবজাতক শিশুকে অনেক দূরে সেই গোয়াল ঘরে এক যে গোয়ালা, তো সেখানে রেখে আসে এবং সেখানেই কৃষ্ণ বুড়ো হতে থাকেন। এখন আজকের জমানাতে দেখেন শেখ হাসিনা যতই লাফালাফি করুক না কেন, সত্যি কথা কাশিমপুর কারাগারের মধ্যে কি হচ্ছে, কেন্দ্রীয় কারাগারের মধ্যে কি হচ্ছে, এটা তার পক্ষে খবর রাখা সম্ভব না। তিনি হয়তো একজনকে জেলের মধ্যে ঢুকিয়ে ফেলেছেন, কিন্তু ওই জেলের মধ্যে অনেক কিছু হচ্ছে, আসলে এটা সম্ভব হয় না। আগেকার জামানাতেও এই জিনিস আরো বেশি ছিল, বিকজ এখন টেকনোলজির কারণে অনেক কিছু জানা সম্ভব, কিন্তু তখন সেটা সম্ভব ছিল না। ফলে হয়তো রাজা 2-3 বছর সে খোঁজই নেয় নাই যে বোনকে যে কারাগারে ঢুকানো হলো সে আসলে কেমন আছে বা সেখানে কি হচ্ছে। তো নির্দিষ্ট সময় পর অনেকদিন পরে রাজা হঠাৎ খেয়াল হলো, তিনি রাজ জ্যোতিষীকে দেখে বললেন যে কি হলো তোমার ভবিষ্যৎবাণী, কই আমার বোনের ছেলে সন্তান কই, বা কে আমাকে হত্যা করবে এখন? তখন তিনি বলেছিলেন যে তোমার বধি বেজে গোকুলে বাড়িছে সে, গোয়ালার গোয়াল ঘরে সে বেড়ে উঠছে। এবং আপনারা জানেন যে পরবর্তীতে কৃষ্ণের সঙ্গে তার মামার যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে কংস মারা গিয়েছিল। এইগুলো ইতিহাস, এবং এটা কত বছরের ইতিহাস? 5000 বছরের পুরনো। মহাভারতের ওই জমানাটাতে কৃষ্ণ ছিলেন দেবতা হিসেবে পৃথিবীতে। এখন আমাদের সমাজে এই 1000 বছর ধরে এই প্রবাদটি চলে আসছে যে আমাকে যে ক্ষতি করবে বাড়ির লোক না, আমার আশেপাশে সে লোক বসে আছে, আমার ঘরের মধ্যে বসে আছে। এবং বেশিরভাগ মানুষ এই নিজস্ব লোকজনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। তা আওয়ামী লীগের জন্য অতীতকালে সে 1954-এ কিংবা 75 সনে তারা যে বিপর্যয়ের মুখে পড়েছে, ক্ষতির মুখে পড়েছে, বাইরে থেকে লোক আসেনি, নিজেদের ভেতরকার লোক যারা গোকুলে বেড়ে উঠেছিল, বঙ্গবন্ধুর ঘরে খেয়ে, বঙ্গবন্ধুরটা খেয়ে, বঙ্গবন্ধুর গলা ধরে বঙ্গবন্ধুর গলায় ছুরি চালিয়ে দিয়েছিল। আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা বিপদে ফেলেছিল পুরো 80-র দশকে, তারা বাইরের কেউ ছিলেন না। আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগ ভেঙে গেছে, অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, অনেক লোক বেরিয়ে গেছে, অনেক লোক আসছে। বিএনপির কোনো লোক পুরো 80-র দশকে শেখ হাসিনাকে কিচ্ছু করেনি। তার যত বিপদ বিপত্তি সব আওয়ামী লীগের লোক করেছে। এরা কেউ এরশাদের কাছে তথ্য পাচার করেছে, বিএনপির কাছে তথ্য পাচার করেছে, কেউ সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়েছে, কেউ নিজে শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, দলকে ভেঙেছে, আলাদা দল গঠন করেছে, ছাত্রলীগকে ভেঙেছে, আলাদা ছাত্রলীগ করেছে। আবার ছাত্রলীগ করে শেখ হাসিনার উপর সরাসরি আক্রমণ চালিয়েছে আওয়ামী লীগের লোক, গোকুলের লোক। আবার 96 থেকে 2001 সন পর্যন্ত আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল তখন একই অবস্থা। আওয়ামী লীগের সঙ্গে ভারতের দূরত্ব এবং শেখ হাসিনাকে সেই বিপথে পরিচালিত করার জন্য যে সমস্ত লোক একেবারে ডাস্টবিনের ব্রেইন নিয়ে আওয়ামী লীগের সর্বনাশ করেছে, তারা আওয়ামী লীগের লোক ছিল, বাইরের লোক ছিল না। ভারতের সাথে তো আওয়ামী লীগের সম্পর্ক খারাপ হওয়ার কথা না, শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের খারাপ সম্পর্ক হওয়ার কথা না। তো এই আওয়ামী লীগের কিছু লোক এই কাজটা করে দিয়েছে এবং ভারতকে বিএনপির দিকে এনে দিয়েছে। এই গেল 96 সালে। এবং এখনো ঠিক সেম অবস্থা। এখনো যে সমস্যাগুলো তৈরি হচ্ছে আওয়ামী লীগের, অর্থনৈতিক, কূটনৈতিক, তারপর সাংগঠনিক, এরপর তার যে সকল দুর্নাম বদনাম, এই মুহূর্তে ধরেন এই যে ভোট চোরের বদনাম আসছে, রাতের ভোট, দিনের ভোট, তারপর সিল মারা, যা কিছু দামি ভোট। বিশ্বাস করেন আওয়ামী লীগের শত শত এমপি প্রার্থী আছেন যারা যে কোনো মূল্যে নির্বাচনে ফেয়ার কম্পিটিশন করে জিততে আগ্রহী অথবা পরাজিত হতে আগ্রহী, কিন্তু এই যে পুলিশ তাদেরকে সিল মেরে যা কিছু করেছে, এটা আওয়ামী লীগের অন্তত পক্ষে 60% যারা সত্যিকার অর্থে বোনাফাইড ওয়ার্কার তারা কেউ চায়নি। আর যারা নতুন আসছেন তারা বেশ এনজয় করছেন দেশ চোখে। তাহলে এর ফলে কি হচ্ছে, আওয়ামী লীগের মধ্যে যে রসায়ন, সেই রসায়নটা নষ্ট হয়ে গেছে। এবং আওয়ামী লীগের ভিতরে যে শত্রু বাহিনী তৈরি হয়েছে, এবং এই শত্রু বাহিনী হলো মুশতাকদের চেয়েও ডেঞ্জারাস শত্রু বাহিনী তৈরি হয়েছে, অকল্পনীয় শত্রু বাহিনী তৈরি হয়েছে এবং গিজ 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 করছে। এদেরকে আপনি কি যোগ বলবেন, হায়না বলবেন, শকুন বলবেন? কোনো কিছু বললে এদের মানে আসলে এদেরকে বড় করা হয়, এরা এর চেয়েও খারাপ। এইরকম অসংখ্য
আওয়ামী লীগের ক্ষতি করার জন্য আওয়ামী লীগের মধ্যে এরকম লোক তৈরি হয়ে আছে, যাদের বেশিরভাগই আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিল না। আর আওয়ামী লীগের মধ্যে একটা বিরাট গ্রুপ রয়েছে, যে এই গ্রুপ অভিমান করে বসে আছে, কথা বলছে না, এবং আচ্ছা ঠিক আছে আমার আর করার কি আছে, হাত পা ছেড়ে দিয়ে মন মাঝিদের বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না, এইভাবে বসে আছে। আর সব দায় দায়িত্ব প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিয়ে বসে আছে। আর প্রধানমন্ত্রীও যেহেতু মানবিক, পৃথিবীর অন্য যে কোনো মানুষের মতো তিনিও মানবিক দোষ গুণ দ্বারা দুষ্ট অথবা শিষ্ট। তো কাজেই যখন অ্যাবসলিউট পাওয়ার পায় একজন মানুষ, তার মধ্যে একটা ধারণা জন্মে যে আমি পারি, সব পারি, আই ক্যান ডু এনিথিং। কখনো কখনো মানুষের মধ্যে অ্যাবসলিউট পাওয়ার পর মনে হয় যে আমার মধ্যে হয়তো কোনো অলৌকিক ক্ষমতা রয়েছে। তো এই জিনিসগুলো হয়তো তার মধ্যে তৈরি হয়ে যেতে পারে, যেটা নরেন্দ্র মোদীর মধ্যে হয়েছিল, যেটা এই নির্বাচনে সে সেখান থেকে ফিরে আসার সুযোগ পেয়েছে। এবং গণতান্ত্রিক বিষয় দেখেন, এখন ঋষি সুনাক আবার ছোট্ট একটা দোকান দিয়ে দেখলাম যে সে বসেছে, একটা রেস্টুরেন্ট দিয়েছে, বার দিয়েছে, এবং সেই বারের ক্যাশে ঋষি সুনাক এই 2 দিন আগে যিনি ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী, গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী, ব্রিটেন বলে ভুল হবে, এখনো কানাডা, অস্ট্রেলিয়া তাদেরকে রাজা মানে, তো সেই গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী যেদিন থেকে বের হলেন এবং তার ক্ষমতা চলে গেল, উইদিন ফিউ আওয়ার্সের মধ্যে তিনি প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে একেবারে খালি হাতে তার স্ত্রীকে নিয়ে বের হয়ে আসলেন। 10 নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে তিনি বললেন যে এবারে নির্বাচনের মাধ্যমে দেখেছি কি পরিমাণ রাগ, অ্যাঙ্গার আপনাদের ছিল আমাদের বিরুদ্ধে, আমি এই নির্বাচনে বুঝতে পেরেছি। আমার দলের অনেক লোক সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু তারা পারেনি, কারণ আমার নেতৃত্বটা ভালো ছিল না। আই এম সরি, আমি দুঃখিত। আমি এই দল থেকে পদত্যাগ করব খুব দ্রুত, এবং এই আরেকজন উত্তরাধিকারী যিনি আসবেন তার হাতে ক্ষমতা দিয়ে আমি এখান থেকে চলে যাব। আমি আপনাদের চেহারায় অ্যাঙ্গার দেখেছি, এবং আমি আপনাদের এই যে কষ্ট দিয়েছি, আপনারা আমার প্রতি রাগ হয়েছেন, এটা আমাকে এখন কষ্ট দিচ্ছে। আমি কেন এই কথাটা আগে বুঝতে পারিনি। অসাধারণ দেখেন ডেমোক্রেসি। ভারতও ঠিক সেই অবস্থা। এই নরেন্দ্র মোদীর খুব ভাবসাব, কিন্তু রাহুল গান্ধীর এই উত্থান, এবং এখন তিনি বুঝতে পেরেছেন যে কি একটা সেই যাকে বলা হয় কুহেলিকার মধ্যে তিনি ছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এখনো বুঝতে পারছে না। তিনি মনে করছেন যে তিনি বঙ্গবন্ধু কন্যা, সারা দেশের মানুষ তাকে ভালোবাসে, আর যারা তার সমালোচনা করে তারা বেঈমান, মুনাফেক, রাজাকার, আলবদর, স্বাধীনতা বিরোধী। এই জিনিসটা তার মধ্যে কিন্তু একেবারে বদ্ধমূল হয়ে আছে। আর এই কারণে তিনি নিশ্চিন্তে, নির্ভাবনায়, ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে চলে যাচ্ছেন, যেখানে ইচ্ছা সেখানে পা দিচ্ছেন, এবং যখন যা মনে হয় তাই করে ফেলছেন। তো এসব ক্ষেত্রে যা হয় সেটা হলো পচা শামুকে পা কাটে। এই যে আমাদের দেশের যে বক্তব্যটা, এবং পচা শামুকে যদি পা কাটে তাহলে কি হয়? কেবলই মাত্র পচা শামুকে পা কাটলে একটু রক্ত বের হয়, তারপর সেটা ব্যান্ডেজ করলে ঠিক হয় না। পচা শামুকে যখন পা কাটে তখন ওই পায়ে গ্যাংগ্রিন হয়ে যায়, কেন ওই পচা শামুকের ভিতরে যে শামুক যে পচে গলে জীবাণু তৈরি করে, ওই রক্তের সঙ্গে সাপের বিষের মতো জীবাণু সারা শরীরে ছড়ায় পড়ে। ফলে পচা শামুকে যদি কারো পা কাটে, ক্ষেত্র বিশেষে তার সারা শরীরে এই বিষ ছড়িয়ে পড়ে এবং এখানে মৃত্যুর মতো ঘটনা ঘটে যায়। এই জন্য পচা শামুকে পা কাটা যে প্রবাদটি, এটি আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয়। কারণ আমাদের যে মাঠ ঘাট, এখানে এত কাদামাটি থাকে, এই কাদামাটির মধ্যে পড়লে কোনো শামুক তার প্রাণ বাঁচাতে পারে না, সে মরে যায়, এবং মরে যাওয়ার পর ওর মধ্যে পচে গলে যায়, এবং তার মধ্যে আবার মানুষ কটাকে খালি পায়ে পা দেয়। বিশ্বের কোনো দেশে দেখবেন গামবুট ছাড়া কাদার মধ্যে নামে, কিন্তু আমাদের দেশের মানুষ গামবুট ছাড়াই কাদার মধ্যে নামে। এবং গ্রাম অঞ্চলে দেখবেন অসংখ্য মানুষ তার পা পচা, হাত পচা, কাটা কুটে। এই যে আমাদের শহরে এত যে ভিক্ষুক, এই 2 হাত কাটা, 2 পা কাটা, এটা পৃথিবীর অন্য কোনো দেশে দেখতে পাবেন না। এই সবাই এরকম পচা শামুকে পা কাটার মতো অবস্থার মধ্যে পড়ে তার জীবনের এই গুরুত্বপূর্ণ অঙ্গহানি সে ঘটিয়েছে। তো আওয়ামী লীগের ক্ষেত্রে এখন এই পচা শামুকে পা কাটার সম্ভাবনা দেখা দিয়েছে। এই যে কোটা বিরোধী আন্দোলন, কোনো দরকার ছিল না, আননেসেসারি, যেটা প্রধানমন্ত্রী বলেছেন দ্যাট ইজ ফাইনাল, কোটা থাকবে না। আবার সেটা কোর্টে ফিরে আসছে, আবার প্রধানমন্ত্রী বলছেন যে না, কোটা থাকা উচিত। মানে রাজা যদি তার কথা পরিবর্তন করে তাহলে তার রাজা থাকে না, সাধারণ মানুষ হয়ে যায়। আবার এখানে আমাদের মহামান্য হাইকোর্ট যেভাবে এসছে, সুপ্রিম কোর্ট যেভাবে আসছে, পুরো জিনিসটাই কমপ্লেক্স হয়ে গেছে। আর এখানে বললাম না যে তোমার বুদ্ধি যে গোকুলে বাড়ি শেষে, বা ওই আমরা মানে কবরে যখন রাখি আমরা একটা আয়াত পড়ি না, মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ হে মানুষ, তোমাকে এই মাটি থেকে তৈরি করা হয়েছিল, আবার এই মাটির মধ্যেই তোমাকে রাখা হলো, আবার এই মাটি থেকে কিয়ামতের দিন তুমি উঠে আসবে। এগুলো অর্থ। আমরা ওই কবরে যখন লাশ রাখি তখন এই দোয়াটা পড়ি। তদ্রূপ আপনার যেখানে আপনার
উত্থান, যেভাবে উত্থান হয় ওখান থেকেই আপনার পতন শুরু হয়ে যায়। আমাদের এই সরকারের যে উত্থান আমলাতন্ত্র থেকে, এই সরকার সবচেয়ে বেশি বেনিফিট নিয়েছে জুডিশিয়ারি থেকে। যদি এই তত্ত্বাবধায়ক প্রথা নিয়ে সেই জাস্টিস খায়রুল হকের সেই যে রায়টি না হতো, তাহলে বাংলাদেশের ইতিহাসটা ভিন্ন হতে পারত। তো কাজেই এই সুপ্রিম কোর্ট থেকে হয়তো আবার এমন একটা রায় চলে আসতে পারে প্রকৃতির দয়ায়, যেটি কিনা এই সরকারের মাথায় একেবারে বজ্রপাতের মতো ঘটনা ঘটিয়ে দিতে পারে। তো এই কারণে যারা আমরা আছি, আল্লাহ আমাদের সবাইকে এই প্রকৃতি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।